কাল্পনিক প্রেজেন্টস কণ্ঠচোর। Smoking is injurious to health. It causes cancer. ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা কর্কট রোগের কারণ। এই গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। মাঝে মাঝে বড় কাঁদতে ইচ্ছে করে। 5 বছর পর এই প্রথম, সঞ্জয়ের মৃত্যুর পর এই প্রথম। ও কি ও বন্ধু কাজল মোরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া জান রে। প্রথমটা দেখে চিনতে পারিনি অতসী, পারার কথাও নয়। 20 বছর আগে যে মুখ একবারই দেখেছিল মাত্র, যে মুখের একটাই শুধু ছবি লুকোনো আছে তার কাছে, সেই মুখ চিরকালের মতন হৃদয়ে গেঁথে থাকলেও এই মুখের সঙ্গে সেই মুখের মিল পাওয়া কঠিন। হঠাৎ দেখে মনে হয় ভর দুপুরে কোনো গরিব দুঃখী যেন সাহায্যের জন্য এসেছে। প্রায় যেমন আসে, সেই রকমই জীর্ণ শীর্ণ চেহারা, চোখের তলায় ঘন কালো ছোপ, ভাঙা লম্বাটে মুখ, গায়ের চামড়া খসখসে, কণ্ঠার হাড় দুটো বিকটভাবে উঁচু হয়ে আছে, মাথা ভরা রুক্ষ চুল এলোমেলো, খয়াটে শরীর ঘিরে জড়ানো হলুদ পাড় তাঁতের শাড়িটার দশাও দিনহীন। তবু সব সত্ত্বেও মহিলার চোখে মুখে এক ধরনের আভিজাত্য আছে। বোঝা যায় অবস্থার ফেরেই দরজায় দরজায় ঘুরতে হচ্ছে মহিলাকে। কি চাই? ক্লান্ত মুখে শুকনো হাসি ফুটল। আমাকে চিনতে পারছেন? অতসী থতমত খেল সামান্য। না, মানে ঠিক কে বলুন তো? আমি তন্দ্রা। তন্দ্রা? তন্দ্রা ছোট্ট এক ফোঁটা নাম, দুটো মাত্র শব্দ, তু এখনো এতদিন পরও কি তীব্র বিষ তাতে। অতসী নতুন করে বিষে ছোবল খেল যেন। প্রায় সঙ্গে সঙ্গেই ছিটকে সরে গেছে কয়েক পা। আশ্চর্য, এতক্ষণ কেন চিনতে পারি? সেই তো, হ্যাঁ সেই, ওই তো সেই নীলচে চোখ, নীলচে নয়, কটা। ওই তো দিগন্তের আকাশের মতন সেই নতমুখী দৃষ্টি, ছলনা মাখা। ওই তো অতসীর সব অহংকারকে পিষে দেওয়া পাতলা টেপা ঠোঁট, ঠোঁটের কোণে ছোট্ট বাদামি তিল, সবই রয়েছে। অতসীর গলা আপনা আপনি কঠোর হয়ে গেল। তুমি তুমি কি জন্য এখানে এসেছো? তন্দ্রা ঢোক গিলল, শুকনো হাসিটা ঠোঁটে লেগেই আছে। মানে আপনার কাছে একটু দরকার এসেছিলাম। তোমার সাহস তো কম নয়। একটু যদি সময় নেন। আমার সময় নেই, তুমি এখন আসতে পারো। আমি কিন্তু ফিরে যেতে আসিনি, আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আমি তোমার সঙ্গে একটি কথাও বলবো না, তাতে লাভ হবে না। আজকে না শুনলে আমি আবার আসবো, বারবার আসবো। সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না। দরকার হলে আপনার ছেলের কাছেও যেতে পারি আমি। অতসীর এবার পাক রোধ হওয়ার পালা। তন্দ্রা কি অতসীকে ভয় দেখাতে এসেছে? এতদিনকার গোপন কথাগুলো সব ফাঁস করে দেওয়ার ভয়? কি বা বলতে চায় এখন? এতদিন ছিলই বা কোথায়? অতসীর বুকের ভেতরটা আচমকা হু হু করে উঠল। অনেক কষ্টে সংযত করলো নিজেকে। গলার কঠিন ভাবটাকে তবুও আটকানো গেল না। তুমি কি ব্ল্যাকমেল করতে এসেছো আমাকে? তন্দ্রার মরিয়া ভাবটা যেমন দুম করে এসেছিল, তেমন দুম করে মিলিয়ে গেছে। দরজার পাল্লা ধরে থাকা তার হাত দুটো ক্রমে শিথিল হয়ে এলো।
উত্তেজনায় হাঁপাচ্ছে হাঁপড়ের মতো। হাঁপাতে হাঁপাতেই মাথা নাড়ল দুদিকে। অতসীর চোখ তো তীক্ষ্ণ। কি চাও এখন আবার? এবারও দুদিকে মাথা নাড়ছে তন্দ্রা। দরজা ছেড়ে পাশের দেওয়ালটাতে ঠেস দিয়েছে। ঘামছে অসম্ভব। শেষ চৈত্রের ঝাঝা রোদে বোধহয় হেঁটে এসেছে এতটা পথ। সঙ্গে ছাতা টাতাও নেই। ফর্সা মুখখানা টকটকে লাল। একটু বসতে দেবেন? মাথাটা ঘুরছে। কখনো না বলতে গিয়েও অতসী চমকেছে। তন্দ্রা সত্যি সত্যি তুলছে। গোটা শরীর কাঁপছে মৃত মৃত। পড়েই যাবে নাকি? একটা মানুষ, সে যেই হোক না কেন, তারই দরজায় অজ্ঞান হয়ে পড়ে থাকবে আর সে নিশ্চিন্তে দরজা বন্ধ করে দেবে? তন্দ্রাকে দেখতে দেখতে মুহূর্তের মধ্যে কথাগুলো ভেবে নিচ্ছিল অতসী। ভাবতে ভাবতেই সিদ্ধান্ত নিয়ে ফেলল। বিরস মুখে দরজা ছেড়ে দাঁড়িয়েছে। এসো, ভেতরে এসে বসো। ঘরে ঢুকেই তন্দ্রা বসে পড়েছে সোফাটাতে। জোরে জোরে শ্বাস নিচ্ছে। হাঁপানি টাপানি আছে নাকি? অতসী ঘরের কোনায় গিয়ে ফ্যান চালিয়ে দিল। সুইচ বোর্ডের সামনে থেকেই জিজ্ঞাসা করলো, জল খাবে? তন্দ্রা খুব আস্তে আস্তে মাথা নাড়ল। বাইরের ঘর থেকে ভিতরে ঢুকে অতসী আবারও দ্রুত চিন্তা করে নিচ্ছিল। একটু পরেই খুকুরা এসে পড়তে পারে। খুকু আর তার শাশুড়ি। ওদের সঙ্গে আজ বিকেলে পাবলার জন্য সম্বন্ধটা পাকা করতে যাওয়ার কথা। এক্ষুনি যদি ওরা এসে পড়ে, তন্দ্রাকে দেখে খুকু যদি জানতে চায় কে মা, কিংবা খুকুর শাশুড়ি, অতসী কি উত্তর দেবে? চিনি না। তার মধ্যেই হয়তো তন্দ্রা সবিস্তারে পরিচয় দিয়ে দেবে নিজে। দিতেই পারে। তন্দ্রার মতো মেয়ের পক্ষে কিছুই অসম্ভব না। ফ্রিজ থেকে জলের বোতল বার করে অতসী নিজের গলাতেই ঢেলে নিল খানিকটা। এ সময় প্রতিদিন বাড়িঘর যেমন থাকে তেমনই নির্জন। রাত দিনের কাজের মেয়েটা বোধহয় ছাদের ঘরে গেছে ঘুমোতে। অতসী এখন রোজকার মতো একা। কবেই বা একা ছিল না? স্বামী, সংসার, সন্তান সবকিছু থেকেও চিরকালটা সে একদম একা। স্বামী যখন ছিল তখন, যখন নেই তখন। ছেলে মেয়েরাই বা কতদিন শুধু মায়ের থাকে? জলের বোতল হাতে অতসী বাইরের ঘরে ফিরল। লম্বা সোফায় শরীর ছড়িয়ে চোখ বুজে পড়ে আছে তন্দ্রা। রোগা শরীরটা গুটিয়ে কেমন ছোট হয়ে গেছে। এখনো কাঁপছে ধীর ধীর করে। অতসীর নজরে পড়ল তন্দ্রার চুলগুলো প্রায় সব পেকে গেছে। মুখে তাক পড়েছে বয়সের। ক্ষণিকের জন্য অতসী স্থির। কত বয়স হলো তন্দ্রার? অতসীর থেকে বেশ ছোট। কম করে হলেও বছর 5 তো বটেই। খুব বেশি হলে তন্দ্রার এখন 44 কি 45। এর মধ্যে এত বুড়িয়ে গেল কি করে? কিসের অভাব? টাকা পয়সার না সঞ্জয়? অতসী বুঝতে পারছিল না বলেই আরো রাগ বাড়ছিল তার। সঞ্জয়ের অভাবে কেন হবে? সঞ্জয়ের অভাবে যদি কারোর ক্ষয়ে যাওয়ার কথা থাকে সেটা তো অতসীরই। অথচ অতসী এই 50-এও দিব্যি সুস্থ সবল। তাকে দেখে কেউ বলবে না তার মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের বিয়েও হব। অতসী টেবিলে জলের বোতলটা রেখে আলতো করে ধাক্কা দিল তন্দ্রাকে। কি হলো তোমার? তন্দ্রা চোখ খুলল না। দাঁত দিয়ে নিচের ঠোঁট সজোরে চেপে ধরে আছে। শুনছো? জল এনেছি। তন্দ্রা তবুও নিশ্চয়। অতসীর অস্বস্তি বাড়ছিল। হঠাৎ করে এই আপদ কেন চেপে বসছে ঘাড়ে? তন্দ্রাকে মোটামুটি ভুলেই গেছিল সে। মোটামুটি কেন, পুরোপুরি। সঞ্জয় যতদিন বেঁচে ছিল, সঞ্জয়ের সঙ্গে এই মহিলাও মিশেছিল অতসীর প্রতিটি রক্ত বিন্দুর সঙ্গে। প্রতিটি মুহূর্তে বিপন্ন করে তুলত অতসীর অস্তিত্বকে। কি তীব্র অপমান আর যন্ত্রণায় যে কেটেছে তখনকার দিনগুলো। সংশয়ের কাঁটা সর্বক্ষণ বুকে বিঁধে থাকত। এই বুঝি সঞ্জয় রাতে বাড়ি ফিরল না।
এই বুঝি ট্যুরে যাওয়ার নাম করে ফুর্তি করতে গেল তন্দ্রাকে নিয়ে। তখনকার প্রতিটি দিনের কথা, প্রতিটি রাতের কথা মৃত্যু রয়ে যাবে অতসীর বুকের কবশিরে। শেষের দিকে সঞ্জয় বলতো, কেন তুমি একটা কথা নিয়ে বারবার ঘ্যান ঘ্যান করো বলো তো? তুমি যা চাও সব তো দিয়েছি তোমাকে। গাড়ি বাড়ি স্বাচ্ছন্দ্য আরাম কোনো কিছুরই অভাব রাখিনি। এখনো একটু শান্তিতে থাকতে দাও আমাকে। অতসী ঝাঁঝিয়ে উঠত। এটা একটা সাধারণ ব্যাপার। চাই না আমার গাড়ি বাড়ি, চাই না সুখ আরাম। আমি আমার সারাটা জীবন, আমার ছেলে মেয়ে সবাইকে ছাড়খাড় করে দিয়েছো তোমরা, তুমি আর তোমার ওই রাক্ষসী। কি চাও তুমি খুলে বলো তো দেখি একটু। কি চাও আমি এ বাড়ি ছেড়ে চলে যাই সারা জীবনের মতো? হবে তাতে শান্তি হবে? তাই যাও। দিনের পর দিন এই মানসিক অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। অতসীর হৃৎপিণ্ড ধক করে উঠল। তাই কি এত তাড়াতাড়ি চলে গেল সঞ্জয়? মাত্র 50-এ পা দিতে না দিতেই অফিস থেকে কর্মচারীরা সঞ্জয়ের ঠান্ডা শরীরটাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছিল। নিজের অফিস ঘরে বসে কাজ করতে করতেই বুকে ব্যথা বলে অজ্ঞান হয়ে যায় সঞ্জয়। সেখানেই সব শেষ। স্বামীর নিথর দেহটার দিকে তাকিয়ে বুক ফেটে কান্না আসতে চাইলেও কিছুতেই কাঁদতে পারেনি অতসী। 15 বছরের জমাট অভিমান তার সমস্ত যাবতীয় অনুভূতিগুলোকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল। বাবলাটা সবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তখন। খুকু হায়ার সেকেন্ডারি দেবে। বাবলা ঠিকমতো বাবার ব্যবসা দেখতে পারবে কিনা, খুকুকে আরো বড় করতে হবে, এইসব ভাবনা চিন্তা তন্দ্রাকে তখন স্নান করে দিয়ে গেছে। হয়তোবা সঞ্জয় ভাবতে গিয়ে সঞ্জয়ের মৃত্যুর 5 বছর পর আজ চোখে জল আসছে অতসীর। সঞ্জয়ের জন্য মন কেমন করছে। সঞ্জয় যেমনই হোক, যেভাবেই থাকুক, তু ছিল তো, অতসীর কাছেই ছিল তো। কেন এত তাড়াতাড়ি চলে গেল? কেই বা দায়ী তার অকাল মৃত্যুর জন্য? অতসী নাকি ওই মহিলাই? ওর জন্যই তো সঞ্জয়। অতসী আজলা ভরে ঠান্ডা জল নিয়ে ছুঁড়ে মারল তন্দ্রার মুখে। জলের ছোঁয়া পেয়ে তন্দ্রা নড়ে উঠেছে, চোখ মেলল। ঘোলাটে নীল চোখে অতসীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। ধীরে ধীরে চোখে ভাষা আসছে। অতসী জলের বোতল এগিয়ে দিল তার দিকে, মনে মনে বলল, অনেক নাটক হয়েছে, জল খাও, খেয়ে বিদেয় হও। তন্দ্রা উঠে বসল, এক বোতল জল ঢেলে নিল গলায়, আঁচল তুলে ঘাড় গলা মুছল। নিঃশ্বাসের কষ্ট এখনো অল্প অল্প রয়েছে, বোঝা যায়। অতসীর কিন্তু এক বিন্দুও মায়া এলো না মনে। তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, শরীর ঠিক হয়েছে? তন্দ্রা যেন বহু কষ্টে বসতে পারছে, থেমে থেমে দুর্বল স্বরে বলল, শরীরটা একদম ভালো নেই। কথায় কথায় মাথা করে, বুক ধড়ফড়। ডাক্তার বলেছে শরীরে নাকি রক্ত নেই, অ্যানিমিয়া। অতসীর একটু শুনতে ইচ্ছে করছিল না। জলের বোতলটা সামনে থেকে সরিয়ে শোকেজের মাথায় রেখে দিতে দিতে বলল, মিনিট 5 বিশ্রাম তো হয়ে গেল, আরো দরকার? তন্দ্রায় চকিত নিষ্ঠুরতায় থমকেছে, মলিন মুখে তাকিয়ে রয়েছে অতসীর দিকে। কি দেখছো? আপনাকে বোধহয় খুব অসুবিধায় ফেলে দিলাম। তা ফেলেছো? এখনই আমার মেয়ে আর মেয়ের শাশুড়ি এসে পড়বে। তুমি যদি এখন চলে যাও। তন্দ্রা ওঠার নামও করল না। নির্জীব চোখ দুটো তার স্থির হয়ে আছে। আপনার কাছে খুব বিপদে পড়ে এসেছিলাম, খুব কষ্টে দিন কাটছে। প্রথম বাক্যটা অতসী উচ্চারণ করেছিল একদিন।
মান অপমান শিখেই তুলে লজ্জার মাথা খেয়ে এই মহিলার কাছে বাধ্য হয়েছিল ছুটে যেতে। সেদিনও এই একই রকম নীলচে চোখ উদাস তন্দ্রার। দেখো, তোমার এখনো বয়স আছে, তুমি দেখতেও সুন্দরী। ইচ্ছে করলে এখনো একটা ভালো ছেলে দেখে তুমি বিয়ে করতে পারো। কেন মিছিমিছি একজন বিবাহিত লোকের জন্য নিজের জীবনটা নষ্ট করছো তুমি? তন্দ্রা কথা দেয়নি, ভাষা ভাষা দুই চোখ ফিরিয়ে রেখেছিল অন্যদিকে। অতসী তখন মরিয়া, সবকিছু তখন যে ভেসে যেতে বসেছে, সুখ শান্তি, স্বামী সংসার, ছেলে মেয়ে, স্বপ্ন প্রেম, সব কিছু। তন্দ্রা কেঁদে ফেলেছিল হু হু করে। সে কি ভয়ানক বাঁধ ভাঙা কান্না! কাঁদতে কাঁদতে শুধু বলেছিল, সে আর হয় না, আর হয় না। কেন হয় না আমি বলতে পারবো না, আপনি তাকেই জিজ্ঞাসা করবেন। অতসী ঘুরে গিয়ে তন্দ্রার মুখোমুখি সোফাটায় বসলো। তন্দ্রাও নিজেকে গুছিয়ে নিয়েছে। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করতে পারবেন না। বিশ্বাস করুন, আমি তাকে অনেকবার বুঝিয়েছি। অতসী খড়ো চোখে তাকালো। পুরনো কথা থাক, কি বলতে এসেছো তাড়াতাড়ি বলে ফেলো, আমার অত সময় নেই। মেয়েটার বিয়ে ঠিক করেছি। কার মেয়ে? আমার মেয়ে। ওহ, তো ভালো তো। আসলে কি বলুন তো, ছেলেটা ভালো, একটা প্রাইভেট কোম্পানির জুনিয়র অফিসার। তা বেশ, বৈশাখেই দিন স্থির হয়েছে। অনেক খরচা, কিছুতেই জোগাড় করতে পারছি না। আপনি আপনি যদি... এতক্ষণে তন্দ্রার আসার কারণ পরিষ্কার হলো জলের মতো। অতসী ঝপ করে উঠে দাঁড়ালো। আমি কি করতে পারি? আমার এখানে কিছু করার নেই। তন্দ্রা উঠতে গিয়েও বসে পড়েছে। জানি আপনি আমাকে খুব নির্লজ্জ ভাবছেন, ভিখিরি ভাবছেন। আমার সত্যি আর কোনো উপায় নেই। কেন? তুমি এখন আর চাকরি করছো না? না, সে তো কবেই ছেড়ে দিয়েছি, মেয়ে হওয়ার পরপরই। ওই তো জোর করে ছাড়িয়ে দিয়েছিল। তাই? নাকি নিজেরই তখন সমাজে মুখ দেখাবার উপায় ছিল না? নোংরা মেয়ে মানুষ একটা। সে আপনি যা খুশি ভাবতে পারেন। ও অবশ্য যতদিন বেঁচে ছিল আমার কোনো অভাব রাখিনি। তাই নাকি? তা তার মধ্যেই তো বেশ গুছিয়ে নিয়েছিলে নাকি? শ্লেষ ফুটলো অতসীর গলায়। তন্দ্রা গায়ে মাখল না ব্যঙ্গটাকে, বিড়বিড় করে বলছে, তা যদি পারতাম। সে চলে যাওয়ার পর কিভাবে যে কেটে গেছে 5টা বছর, কিভাবে যে মেয়েটাকে বড় করেছি, সে শুধু আমিই জানি। বারবার তন্দ্রার মুখে সঞ্জয় সম্পর্কে ও সে সর্বনামগুলো সহ্য হচ্ছিল না অতসীর। বিরক্ত মুখে কথা ঘোরাতে চাইল। যাকে কত টাকা দরকার? সে তো অনেক, গয়নাগাটি তো কিছুই নেই। অন্তত 1050 যদি দেন। মুন্নিরও তো তার বাবার সম্পত্তিতে কিছু অধিকার আছে। তন্দ্রার শেষ কথাটা শেল হয়ে বিঁধেছে বুকে। অতসী টান টান হলো। ও আচ্ছা, মানে তুমি এখানে অধিকার ফলাতে এসেছো? কথাটা বলে তন্দ্রাও বোধহয় বুঝেছে বলাটা ঠিক হয়নি, তাই আরো বিনীত ভাব এনেছে গলায়। না, আমি আপনার কাছেই এসেছি। আর আমি যদি না দিই? তন্দ্রা চুপ। অতসীর মনে হলো তন্দ্রা নতুন করে শান দিচ্ছে তার অস্ত্রগুলোতে। আর যদি অতসী মুখের ওপর না বলে দেয়, কি করতে পারে তন্দ্রা? মামলা করে রক্ষিতার সন্তান সম্পত্তির ভাগ চাইবে, টিটি ফেলে দেবে চারিদিকে। বাবলা খুকু জেনে যাবে তাদের বাবার কীর্তিকলাপ। অতসীর বুকের ভেতর কেমন শিউরে উঠছিল। গোপন লজ্জা চিরকাল নিজের কাছেও লুকিয়ে রাখার চেষ্টা করেছে সে 15 বছর ধরে। যা কিছু কান্না, যত রাগারাগি, মান অভিমান শুধু ছিল সঞ্জয়ের সঙ্গেই।
বাইরের কেউ যদি কোথাও থেকে জেনেছে তো জেনেছে, অতসী কারো কাছে নালিশ নিয়ে ছোটেনি, আত্মীয় স্বজনের কাছে যায়নি, বন্ধু বান্ধবের কাছে না, বাবলা খুকুকে পর্যন্ত জানতে দেয়নি কিছুই। ওরা শুধু সর্বসময় বাবা মার ঝগড়াটা দেখেছে, ঝগড়ার কারণ জানেনি। অতসীও চাইনি বাবলা খুকু কখনো অশ্রদ্ধার চোখে দেখুক তাদের বাবাকে। আর আর আজ যদি তন্দ্রা না, তন্দ্রা অবশ্য সে প্রসঙ্গে গেল না। হয়তো দাবি জানানোর মতো তেমন জুত পাচ্ছে না শরীরে। বট বৃক্ষের ছায়া যেমন রে, আমার বন্ধুর মায়া তেমন রে, বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া জান রে। বাইরের রাস্তায় একটা গাড়ি এসে থেমেছে। কুকুরে এসে গেল নাকি? অতসী দ্রুত এগিয়ে গেল বাইরের খোলা দরজার দিকে। কুকুরের নয়, অন্য কারোর গাড়ি। কাকে যেন নামিয়ে দিয়েই ফিরে যাচ্ছে। ধু ধু রোদ্দুরে গাড়িটা মিলিয়ে যাওয়ার পরও অতসী তাকিয়ে রইল প্রখর রোদের দিকে। সূর্যের প্রচণ্ড উত্তাপে চৈত্রের দুপুর বড় তপ্ত এখন। এ সময় যখন তখন কাল বৈশাখী আসে, হঠাৎ হঠাৎ অন্ধকার হয়ে যায় 10 দিক। ঝড় এসে ওলট পালট করে দেয় পৃথিবীটাকে। অতসী অস্থির পায়ে ফিরল তন্দ্রার কাছে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। তুমি কি শুধুই আমার বিচার বিবেচনা জানতে এসেছো, নাকি আইনের হুমকি দিতে এসেছো? বেশ কিছুক্ষণ ঠান্ডা ছায়ায় বসে এখন অনেকটা ধাতস্থ তন্দ্রা। অনেকক্ষণ পর হাসলো আলগাভাবে। আলগা কিন্তু খুব ধারালো। চেহারা ভেঙে গেলেও হাসির ভঙ্গিটা এখনো আগের মতোই। হাসি বা কান্নার চেহারা বোধহয় বদলায় না কখনোই। সব বয়সে সব অবস্থায় হাসি কান্নার রূপ একই রকম। তন্দ্রার হাসি মাখা যে ছবিটা অতসীর কাছে এখনো আছে, সেই হাসির সঙ্গেই হাসির তফাৎ তেমন নেই। ছবিটা আচমকাই একদিন সঞ্জয়ের জামার পকেট থেকে আবিষ্কার করেছিল অতসী। মনে একটু খটকা লাগলেও তখনও সন্দেহকে পাত্তা দেয়নি তেমন ভাবে। 10 বছরের বিবাহিত জীবন একদিনের ঝড়েই ওভাবে তছনছ হয়ে যাবে কে জানতো? খুকুটা তখনও স্কুলে যাওয়া শুরুই করেনি। বাবলা 7 কি 8। সঞ্জয় অফিস থেকে ফিরতে সোজা মনে অতসী তাকে প্রশ্ন করেছিল, এই ছবিটা কার গো? সঙ্গে সঙ্গে সঞ্জয় চমকে উঠেছে। তুমি ওই ছবিটা কোথায় পেলে? সেই মুহূর্তে সঞ্জয়ের মুখ চোখে, সঞ্জয়ের স্বরে এমন কিছু ছিল যাতে অতসীও চমকেছে। চকিতে ছবিটা লুকিয়ে ফেলেছে পিছনে। তোমার শার্টের পকেটে ছিল। ও আচ্ছা আচ্ছা, আজকাল তাহলে জামা প্যান্টও ঘাটা হচ্ছে আমার। এমা, ঘাটতে যাব কেন? আমি তো শুধু কাচার জন্য বের করেছিলাম। ছবিটা আমাকে দাও। আগে বলো মেয়েটা কে? ও আমাদের অফিসে কি ওই কাজে ঢুকেছে। তার ছবি তোমার পকেটে এলো কি করে? আমাকে কি জেরা করছো নাকি তুমি? না, আমি তো শুধু জানতে চাইছি। হ্যাঁ আমি রেখেছি। সঞ্জয় চিরকালই এমন স্পষ্টবাদী। নিজের গোপন অপরাধগুলোকেও চিরদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে কখনো দ্বিধাবোধ করেনি। আজকাল মাঝে মাঝে অতসীর মনে হয় অত সত্যবাদী সঞ্জয় নাও হতে পারত। অতসী বহু যন্ত্রণা থেকে মুক্ত থাকতে পারত তাহলে। জীবনে বোধহয়
কিছু কিছু নিষ্ঠুর সত্য অজানা হয়ে যাওয়াই ভালো। অতসী সোজাসুজি তাকালো তন্দ্রার দিকে। খুকুরা এসে পড়ার আগে তন্দ্রার সঙ্গে একটা বোঝাপড়া করতে চায়। তুমি কিন্তু আমার প্রশ্নের জবাবটা দিলে না। কি বলি বলুন তো? যা সত্যি তাই বলবে। সত্যিকে কি মেনে নিতে পারবেন আপনি? কি বলতে চাও তুমি? খোলাখুলি বলো। আড়ষ্টভাবে সোফায় হেলান দিল তন্দ্রা। মুখ উঁচু করে কয়েক সেকেন্ড পাখার বাতাস টানল বুকে। যদি বলি আপনার কাছ থেকে আমি দুটোই চাই, বিবেচনাও বিচারও। কি হিসেবে? হিসেব বুঝি না, মনে এলো তাই বললাম। হয়তো আপনি যেমন বাবলা খুকুর মা, আমিও তো মুন্নির মা, সেই হিসেবে। অতসী ধৈর্য হারালো, বেশ জোরেই বলে উঠেছে। খবরদার, বাবলা খুকুর নাম তুমি তোমার ওই মুন্নির সঙ্গে একদম উচ্চারণ করবে না। বাবলা খুকু আর তোমার মুন্নি কিন্তু এক নয়। দেখলেন তো, আপনি সত্যিটাকে মেনে নিতে পারলেন না। এমন অনেক ঘটনা থাকে যা মানুষ না চাইলেও ঘটে যায়, কিংবা ভুল করেও হয়ে যায় অনেক কিছু। সবসময় কি পরিস্থিতির ওপর কারো হাত থাকে? একদিন আপনাকে বলেছিলাম না, আমার উপায় ছিল না। সত্যিই তো সেদিন উপায় ছিল না। মাঠে কি ইচ্ছা করলেই তার ফসলকে উপড়ে ফেলে দিতে পারে। আপনি হলে কি পারতেন? আপনিও তো বাবলা কুকুর মুখের দিকে তাকিয়ে, আমার কথা এখানে আসে না, আমি সঞ্জয়ের স্ত্রী ছিলাম, আমার একটা সামাজিক পরিচয় ছিল। হ্যাঁ, ওইটুকুই যে তফাৎ ছিল আপনার সঙ্গে আমার। কথা নয়, কথার ভেতর দিয়ে যেন আস্তে আস্তে ঘুরে ঢুকে যাচ্ছে তন্দ্রা। আপনাকে ছেড়ে সে আমার কাছে চলে আসেনি, আমাকে ছেড়েও সে আপনার কাছে ফেরেনি। কেন ফেরেনি ভেবে দেখেছেন কখনো? কেন আপনার পাশে শুয়েও সে আমার কথা ভেবেছে? আবার আমাকে ছেড়েও তো কতবার চলে গেছে আপনার কাছে। তন্দ্রা একটু উত্তেজিত হলো না। অতসী থমকেছে এতক্ষণে। এ কি হেয়ালি তন্দ্রার? তন্দ্রা থামছে না, যেন নিজের কাছে প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে চলেছে। কারণ তার চোখে আমি আপনি সমান ছিলাম। আমি না হয় অন্য কেউ হতে পারত, কিংবা কিংবা আপনি না হয় আর কেউ। একটুখানি সামাজিক চিহ্ন ছাড়া আমার আপনার আলাদা পরিচয় আছে কি? তন্দ্রার কথাগুলো ভেসে যাচ্ছে, ভাসতে ভাসতে ছড়িয়ে গেল গোটা ঘরে। অতসী নিজেও জানে না কখন অন্যমনস্কভাবে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে সে, কখন চলে গেছে খোলা জানলার ধারে। অতসী কে ছিল সঞ্জয়ের? তন্দ্রাই বা কে? একই অর্থে দুজনেই তো পৃথক পৃথক দুটো পরগাছা মাত্র। সঞ্জয়েরই অর্থে লালিত, সঞ্জয়েরই তৃষ্ণায় জারিত। অতসী জানলায় দাঁড়িয়ে ফিস ফিস করে উঠল, থামো থামো, আর বলো না, আমি আর নিতে পারছি না। বলতে বলতে মুখ ঘুরিয়েছে। চড়া রোদ্দুর থেকে অন্ধকারে তাকাতে সব ঝাপসা। অতসীর নিজের হাতে সাজানো ঘর সংসার, আসবাবপত্র, সব কিছু ঝাপসা আধারে শুধু দেখা যাচ্ছে তন্দ্রার মুখ। তন্দ্রার মুখ না, ওটা অতসীরই মুখ। অতসী বুঝতে পারছিল না। পায়ে পায়ে আবার কখন তন্দ্রার কাছে ফিরে এসেছে, তন্দ্রার হাতে হাত রেখেছে। আমার খুব কষ্ট হয় জানো, আমার আমার মাঝে মাঝে বড় কাঁদতে ইচ্ছে করে। বলতে বলতে কাঁদছে দুজন, বুক ভাঙা কান্না। 5 বছর পর এই প্রথম, সঞ্জয়ের মৃত্যুর পর এই প্রথম।
এভাবেই দুই নারী অন্দরের ছায়ায় বসে কাঁদছিল সঙ্গোপনে। কখন খুকু আর শাশুড়ি এসে দাঁড়িয়েছে খোলা দরজায় কেউই খেয়াল করেনি। কখন যে দুপুর ঘুরিয়ে গেছে তাও খেয়াল করেনি কেউ। ফুলছে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা তো আগে কায়। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।